কেউ আমার পা ধরে টানতে লাগল। ঘুমের ঘোরে প্রথমে ঠিকভাবে টের না পেলেও যখন পা টানাটা ক্রমশই বেড়েই যাচ্ছিল, ভূত মনে করে লাফ দিয়ে উঠলাম। উঠে বসে যেই চিৎকার দেব অমনি সাথীকে দেখে থমকে গেলাম। সে পেটে হাত দিয়ে হেসেই চলেছে। কি বেয়াদব মেয়ে রে বাবা, এভাবেই কি কেউ ভয় দেখায়? আমি উঠে সাথীর সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। বেয়াদব মেয়ে এরকম কেউ করে? যদি এখনই হার্ট অ্যাটাক করে মারা যেতাম তাহলে কি হতো? তাহলে আর কি হতো, পৃথিবী থেকে একটা শয়তান কমতো। চলুন বন্ধুরা, মূল গল্পে আসা যাক। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বর্ষার এক দুপুরে আকাশটা ছিল মেঘে ঢাকা। টানা বৃষ্টির ফোঁটার শব্দে গ্রাম্য বাড়ির চারপাশ কেমন যেন ভিজে উঠেছিল। সেদিনই জন্ম নেওয়া এক শিশু সাগর। সাগরের বাবা আনিসুর রহমান একজন স্কুল শিক্ষক। কঠিন নিয়মকানুন মেনে চলা মানুষ হলেও ভেতরে ছিলেন দারুণ স্নেহশীল। আর মা ফাতেমা বেগম একেবারে ঘরকুনো, পরিবারের জন্য সর্বস্ব উজাড় করা এক নারী। সাগরের আরও 2 বোন আছে, তনিমা ও ঋষিতা। বাড়ির সবার আদরের ছোট ছেলে সে। ছোটবেলা থেকেই সাগর ছিল দুষ্টু। গাছে চড়া, কাদায় খেলা, নদীতে ঝাঁপ দেওয়া, এসব তার কাছে ছিল দুনিয়ার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও সে খারাপ ছিল না। মায়ের কাছে অঙ্ক শিখত, বাবার কাছ থেকে ইতিহাসের গল্প শুনত। প্রতিবেশীরা বলতো এই ছেলেটার চোখে এক অদ্ভুত আগুন আছে, বড় হয়ে কিছু একটা হবেই। প্রথম স্কুলে যেদিন ভর্তি হলো, ওর কান্নার শব্দে পুরো ক্লাসরুম গমগম করেছিল। অথচ কিছুদিন পরেই সবার প্রিয় ছাত্রে পরিণত হয়। সাগরের হাতের লেখায় ছিল স্কুলের গর্ব। কিশোর বয়সে সে ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসত। পাড়ার মাঠে বল হাতে নামলেই যেন এক অন্য সাগর। তবে পড়াশোনায়ও পিছিয়ে থাকত না। কলেজে উঠে সে আরও পরিণত হয়। পড়া, বিতর্ক প্রতিযোগিতা, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, সব মিলিয়ে তার ভেতরে তৈরি হয় এক স্বপ্নবান চরিত্র। সাগর খুব সহজ সরল। রাগ কম কিন্তু আত্মসম্মান অনেক। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। বন্ধুরা বলে সে নাকি বেশি সিরিয়াস, কিন্তু তার সিরিয়াসনেসের ভেতরেই লুকিয়ে আছে দারুণ হাস্যরস। সে খুব কম মানুষকে বিশ্বাস করে, কিন্তু যাদের একবার বিশ্বাস করে তাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দেয়। পছন্দ করে বৃষ্টির দিন, লেকের ধারে বসা আর মায়ের হাতের রান্না। ঘৃণা করে মিথ্যা, প্রতারণা আর ভণ্ডামি। স্বপ্ন দেখে একদিন এমন কিছু করার যাতে তার মা বাবা গর্ব করে বলতে পারেন, ও আমার ছেলে। এখন সাগর ইন্টারমিডিয়েট 2য় বর্ষের ছাত্র। বয়স মাত্র 19, কিন্তু চোখে মুখে দায়িত্ববোধের ছাপ। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে জীবনের অন্য রঙিন অনুভূতিগুলো আস্তে আস্তে তাকে ছুঁয়ে যাচ্ছে। রাত 2টার দিকে চুপি চুপি বিছানা থেকে উঠে বাইরে গেলাম। উদ্দেশ্য ইরফান ভাইকে একটু দেখা। আস্তে আস্তে করে ইরফান ভাইয়ের রুমের সামনে দাঁড়ালাম। আস্তে করে দরজাটা খুলতেই দেখি, ভাগিস। আজ খোলা পেয়েছি, না হলে 2 দিন ধরে আসছি শুধু বন্ধই পাই। দরজাটা খুলে ধীরে ধীরে পা ফেলে এগুচ্ছি। রুমে ডিম লাইটের আলোতে সবই বোঝা যাচ্ছে। ইরফান ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াতেই মনে পড়ল, এত রাতে তো মানুষ ঘুমাবেই। আমার মতো তো আর জেগে থাকবে না। ইরফান ভাইয়া উল্টো হয়ে শুয়ে আছে। ওর এই একটা বাজে স্বভাব, উল্টো হয়ে শোয়া। আন্টি কত করে বলেছে এভাবে ঘুমাস না, কিন্তু কে শোনে কার কথা? আমি ভাইয়ার সাইডে বসলাম। ঘুমন্ত অবস্থায় কি নাদুস নুদুস লাগছে। কিন্তু কে বলবে, আসলে সে 1 নম্বরের জল্লাদ। রাগ থাকে তার নাকের ডগায়। কালো কুচকুচে চুলগুলো কপালের উপর পড়ে আছে। মন চাইছে ছুঁইতে, কিন্তু যদি উঠে যায় তাহলে কপালের শনি আছে, তাই আইডিয়াটা ক্যান্সেল করে দিলাম। হালকা লাল শেডের বাতিতে ভাইয়ার মুখটাও লাল লাল দেখাচ্ছে। কত কিউট লাগছে, পুরোই স্ট্রবেরির মতো। মন চায় কুটুস করে খেয়ে ফেলি। যেই না ভাইয়ার মুখের দিকে হাতটা বাড়াতে যাব, অমনি ভাইয়া নড়েচড়ে উঠল। আমার হাত ঠিক ভাইয়ার মুখের উপরেই ফ্রিজড হয়ে গেল। ভাইয়ার নড়া বন্ধ হলে আস্তে করে হাতটা সরিয়ে নিয়ে দিলাম। দৌড়াতে ইচ্ছে করছে, কিন্তু আমি দৌড়াতে পারছি না কেন? ভাইয়া কি ধরে ফেলল আমাকে? চোখ কচলে বন্ধ করে ভয়ে ভয়ে পেছন ফিরলাম। কাউকে না দেখতে পেয়ে এক চোখ খুললাম। কি ব্যাপার? ভাইয়া তো ঘুমিয়েই আছে। ভাইয়ার হাতের মুঠোয় আমার ওড়না। আমি ছাড়াতে চাইছি, কিন্তু ছাড়ছেই না। একটু জোরে টান দিতেই ওড়না ছিঁড়ে গেল। ওড়না হাতে নিয়েই আস্তে আস্তে পা ফেলে নিজের রুমে আসলাম। নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ, কত বড় বাঁচা বেঁচেছি।
সকালে জোরে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল। বিরক্ত মুখে চোখ খুললাম। আবার দরজা পেটাচ্ছে। উফ, কে মরল? উঠে দরজা খুললাম। দেখলাম বড় আপু সুমি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাই তুলতে তুলতে বললাম, কি রে, কে মেরেছে? এমনভাবে দরজা পেটাচ্ছিস কেন? আপু আমার হাতে একটা চড়ও মেরে বলল, আমি কতদিন পরে এসেছি আর তুই ঘুমাচ্ছিস। তাহলে তুই এত সকাল সকাল এলি কেন? বিকেলে আসতি, ইয়ার্কি মেরে বললাম। আপু আমার মুখ ফুলিয়ে নিচে চলে গেল। যাক বাবা, আপু নারাজ হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখলাম আপু, সুমি, ইরফান ভাইয়া, আম্মু, আব্বু সবাই বসে বসে নাস্তা করছে। আমাকে দেখে আম্মু বললেন, কিরে সাগর, তুই রিমাকে এসব কি বলেছিস? এই রে, কাম সেরেছে, আপু আম্মুর কাছে বলে দিয়েছে নিশ্চয়ই। আমি আম্মুর গলা ধরে বললাম, আরে আম্মু, আপুকে তো মজা করে বলেছি। এই আপু, তুই এত সিরিয়াস থাকিস কেন? আপু খেতে খেতে একটা ভেঙচি কাটল। আমি ইরফান ভাইয়ার পাশে চেয়ারে বসলাম। ইরফান ভাইয়া খাবারে ধ্যান দিয়ে একদম খাচ্ছে। ছেলেটা যে এত সিরিয়াস থাকে কিভাবে সবসময় আল্লাহই জানে। আমিও খাওয়া শুরু করলাম। হঠাৎ ইরফান ভাইয়া বলে উঠল, আন্টি, কাল কি আমার ঘরে কে গিয়েছিল? সকালে উঠার সময় হাতে ওড়নার একটা টুকরো পেলাম। সম্ভবত কারো ওড়না ছিল। এই কথাটা শেষ হতেই আমার কাশি শুরু হয়ে গেল। বুকে হাত দিয়ে কাশতে লাগলাম। আপু সুমি তাড়াতাড়ি আমাকে পানি দিল। আমি কোনোমতে পানি খেয়ে নিলাম। এখন ঠিক আছিস? আপু জিজ্ঞেস করল। আমি মাথা নেড়ে বললাম। আম্মু কিছু বলতে যাবেন, অমনি ইরফান ভাইয়ার ফোন বেজে উঠল। ইরফান ভাইয়া টেবিল থেকে উঠে পড়ল। যাক বাবা, বেঁচেছি, না হলে আম্মু কি না বলতো আল্লাহই জানে। কতক্ষণ পর ইরফান ভাইয়া এসে বলল, আচ্ছা আঙ্কেল, আন্টি, আমি তাহলে চলি। আমার আম্মু আব্বু এসে গেছে। আম্মু বললেন, আরে বাবা, দুপুরে খেয়ে যেও। না আন্টি, আপনার আর কষ্ট করতে হবে না বলে ইরফান ভাইয়া হালকা হাসল। যাক, সিরিয়াস লোকটা মাঝে মাঝে হাসেও। তোমার আব্বুকেও দেখে নেব। অফিসে কতদিন ধরে বন্ধুটাকে দেখি না। জি আঙ্কেল, চলুন বলেই তারা বেরিয়ে পড়ল। আব্বু আর রফিক আঙ্কেল ছোটবেলা থেকে ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। একই অফিসে তারা পার্টনার। আঙ্কেল কিছুদিনের জন্য আন্টি আর নিশিকে নিয়ে আন্টির মার বাড়ি গিয়েছিলেন। ইরফান ভাই আর ওর ছোট বোন নিশিকে রেখে গিয়েছিল। ইরফান ভাই কোথাও যাওয়া বেশি পছন্দ করে না। আজ তারা এসে পড়েছে, তাই আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। আবার জানি না কবে দেখতে পাবো ভাইয়াকে। এই কয়দিনে ভাইয়াকে দেখা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। গালে হাত দিয়ে মন খারাপ করে টেবিলে বসে আছি। হঠাৎ কোথা থেকে সাগরের মেয়ে রাইসা এসে আমার গাল থেকে হাত সরিয়ে দিয়ে হাততালি দিয়ে খিলখিল করে হাসছে। হাত সরানোতে আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল। পরে পিচ্চিটার হাসি দেখে সব রাগ চলে গেল। রাইসাকে কোলে নিলাম। ওর গাল দুটো টেনে বললাম, এমন করলে কেন তুমি? পিচ্চিটা কানে হাত দিয়ে বলল, সরি মাম্মা, আর এমন হবে না। আমি ওর গালে একটা চুমু দিয়ে বললাম, আরে আমার বাচ্চাটা কত পেকে গেছে। সরিও বলতে পারে। পিচ্চিটা মাথা নাড়িয়ে বলল, আমি রাইসাকে কোলে নিয়ে উঠে রান্নাঘরে আম্মুর কাছে গেলাম। আপু সুমি আর আম্মু কথা বলছে আর রান্না করছে। আমি মাঝখানে গিয়ে বললাম, আপু, তোর মেয়ে এত পাকুটি কেন রে? কত পাকা পাকা কথা বলে। আন্টি যেমন, ভাগ্নিও তেমন হবেই। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আমি পাকুটি না আপু। এই পিচ্চি, তুমি এত পাকুটি কেন? পিচ্চিটা হালকা চিৎকার করে বলল, মাম্মা, আমাকে পিচ্চি বলবে না। তুমি পিচ্চি বলেই সে আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি, আম্মু আর আপু হেসে দিলাম পিচ্চিটার কথায়। আমি আপুর সাথে টুকটাক কথা বলে উপরে গেলাম। এই কয়দিন ইরফান ভাইয়া যে রুমে ছিল সেই রুমে গেলাম। ভাইয়াকে খুব মিস করছি এখন। এই রুমে এখনো তার ঘ্রাণ লেগে আছে। বারান্দায় গেলাম। খোলা বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আছি। রাতে আব্বু অফিস থেকে আসলেন। আমরা সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে কেউ আমার পা ধরে টানতে লাগল। ঘুমের ঘোরে প্রথমে ঠিকভাবে টের না পেলেও যখন পা টানাটা ক্রমশই বেড়েই যাচ্ছিল, ভূত মনে করে লাফ দিয়ে উঠলাম। উঠে বসে যেই চিৎকার দেব, অমনি সাথীকে দেখে থমকে গেলাম। সে পেটে হাত দিয়ে হেসেই চলেছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! এভাবেই কি কেউ ভয় দেখায়? আমি উঠে সাথীর সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। বেয়াদব মেয়ে, এরকম কেউ করে? যদি এখনই হার্ট অ্যাটাক করে মারা যেতাম তাহলে কি হতো?
তাহলে আর কি হতো, পৃথিবী থেকে একটা শয়তান কমতো, বলে সে আরো জোরে জোরে হাসতে লাগল। ওর হাসি দেখে কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে থেকে আমিও হেসে দিলাম। মেয়েটা এমনি সবাইকে হাসায়। আমি ওকে জড়িয়ে ধরলাম। কি রে, কখন এলি? এই তো এখনই। আর শুনি তুই নাকি খুব ভয় পেয়েছিলি। তোর জন্যই চল নিচে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসি। সাথী নিচে চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। সাথীর মা খালামণিকে দেখে সালাম করলাম। তিনি আমাকে খুব আদর করেন, নিজের মেয়ের মতোই দেখেন। খালামণি আমার গাল দুটো টেনে দিয়ে বললেন, বাচ্চাটাকে কত মিস করেছি যে আমি বললাম, খালামণি আমি বাচ্চা না, বাচ্চা তো রাইসা। রাইসাকে দেখিয়ে বললাম। খালামণি আবার বললেন, সাথী আমার জন্য যেমন তুইও তেমনি, আমি তোকে বাচ্চাই বলবো। আচ্ছা, এখন কি আর করার? খালামণি যখন বলবেন, না তো আর করা যায় না। দুপুরে সবাই খেতে বসল। টেবিলে ইরফান ভাইয়া বসেছে আমার উল্টো দিকে। আমি মাথা নিচু করে খাচ্ছি। হঠাৎ টেবিলের নিচে কেউ আমার পায়ে পা দিয়ে চেপে ধরল। আমি চমকে উঠে তাকালাম। ইরফান ভাইয়া নির্লিপ্ত মুখে খেয়ে যাচ্ছে। আমার বুকের ভেতর দুরুদুরু করছে। আমি পা টানার চেষ্টা করছি, কিন্তু ওর পায়ের চাপে নড়তে পারছি না। খাওয়া শেষ হতেই আমি তাড়াতাড়ি সরে পড়লাম। বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। ইরফান ভাইয়া এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওটা তোমার ওড়না ছিল, তাই তো? আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে আবার বলল, আমি জানি সেটা তোমারই ছিল। আর তুমি গত রাতেও আমার রুমে গিয়েছিলে কি? আমার শরীর কেঁপে উঠল। সে আমার দিকে ফিরে তাকিয়ে খুব নিচু গলায় বলল, ভয় পেও না, আমি কিছু বলবো না। কিন্তু একটা কথা আছে যা আমি তোমাকে অনেক দিন ধরে বলতে চাইছিলাম। কি? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কি বলতে যাচ্ছে? বারান্দায় দাঁড়িয়ে আছি আমি আর ইরফান ভাইয়া। চারপাশে সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে। দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। কিন্তু আমার কানে যেন শুধু ইরফান ভাইয়ার কণ্ঠ বাজছে। সে একটু থামল, তারপর আমার দিকে তাকাল। তুমি জানো, আমি কখনো কারো সাথে বেশি মিশি না, সবসময় নিজের মধ্যে থাকি। কিন্তু তোমার সাথে জানি না কেন সবকিছু আলাদা লাগে। আমার বুক ধরফর করে উঠল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। গালে হালকা বাতাস লাগছে, মনে হচ্ছিল শরীরটা কাঁপছে। ইরফান ভাইয়া ধীরে ধীরে এগিয়ে এল, আমার ঠিক সামনে এসে দাঁড়াল। আমি চোখ তুলতেই তার চোখের ভেতরে এক অদ্ভুত কোমলতা দেখলাম। সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। হঠাৎ সে ফিসফিস করে বলল, তুমি কি জানো, গত রাত থেকে আমি তোমার কথা ছাড়া কিছু ভাবতেই পারছি না। আমি তো পুরো স্তব্ধ। উত্তর দেওয়ার কোনো শক্তিই নেই। ঠিক তখনই নিচ থেকে সাথীর ডাক ভেসে এল, সাগর কই গেলি? আম্মু ডাকছে। আমার হুঁশ ফিরল। আমি তাড়াতাড়ি সরে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম। ইরফান ভাইয়া হালকা হাসল, কিন্তু চোখে ছিল অন্যরকম এক রহস্য। যাও, এখন যাও, সে ধীর গলায় বলল, কিন্তু মনে রেখো আমি কথাটা শেষ করিনি। আমি আর কিছু বললাম না, শুধু পা কাঁপতে কাঁপতে নিচে নেমে গেলাম। রাত 1টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বিছানায় শুয়ে শুয়ে শুধু ইরফান ভাইয়ার চোখের কথা ভাবছিলাম। সে কি সত্যিই আমার জন্য কিছু অনুভব করে, নাকি আমি ভুল ভাবছি? হঠাৎ জানালায় টোকা পড়ার শব্দ হলো। আমি ভয়ে উঠে দাঁড়ালাম। পর্দা সরাতেই দেখি ইরফান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমার বুক ধরফর করতে লাগল। জানালার ফাঁক দিয়ে সে নিচু গলায় বলল, একটু বাইরে আসবে? শুধু 2 মিনিট। আমি দ্বিধায় পড়ে গেলাম। চারপাশ অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। কিন্তু অদ্ভুত এক টান আমাকে টেনে নিল। আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চাঁদের আলোয় উঠোন ভেসে যাচ্ছে। ইরফান ভাইয়া সোজা আমার সামনে এসে দাঁড়াল। তারপর খুব নিচু স্বরে বলল, তুমি জানো সাগর, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার শরীর জমে গেল। সে ধীরে ধীরে আমার হাতটা ধরল। তার হাতের উষ্ণতা আমার হাতের ভেতর ছড়িয়ে পড়ল। হৃদপিণ্ডের শব্দ যেন বাইরে বেরিয়ে আসছে। কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে কারো গলার আওয়াজ এল, সাগর এই রাতে তুমি এখানে কি করছো? আমি ঘুরে তাকাতেই দেখি বড় আপু সুমি দাঁড়িয়ে আছে। সকালটা অন্যদিনের মতোই মনে হচ্ছিল, কিন্তু সাগরের চোখে সবকিছু অস্বাভাবিক লাগছিল। নাস্তার টেবিলে সবার সামনে রাইসা হেসে খেলে কথা বলছিল, অথচ রাতের সেই দৃশ্য তার মাথা থেকে সরছিল না। ইরফান ভাইয়া যেন ভেতরে ভেতরে অন্যরকম, তার চোখে অদ্ভুত এক গোপন চিন্তার ছাপ।
সাগর বারবার মনে করছিল কাল ইরফান ভাইয়ের হাতে দেখা সেই খামের কথা। সত্যি কি ওই খামে থাকতে পারে? দুপুরে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেলে সাগর চুপি চুপি ইরফান ভাইয়ার রুমে ঢুকল। ড্রয়ারটা এবার বন্ধ, তালা দেওয়া, কিন্তু টেবিলের কোণে একটা ডায়েরি খোলা ছিল। সাগর কাপা হাতে পড়তে শুরু করল। সাগর, জন্মের পর থেকে কিছু সত্য লুকিয়ে রাখা হয়েছে। এই পরিবার তাকে যা বলেছে সবটাই পুরো সত্য নয়। সেই সত্য জানলে সবকিছু ভেঙে পড়বে। সাগরের বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই দরজা কিঞ্চিৎ শব্দে খুলল। সাগর তাড়াতাড়ি ডায়েরি বন্ধ করতেই ভেতরে ঢুকল ইরফান ভাইয়া। তার হাতে কাগজপত্র, চোখে মুখে গম্ভীর ভাব। সাগরকে দেখে সে থমকে দাঁড়াল। তারপর হালকা হেসে বলল, তুমি এখানে? খুব কৌতূহল দেখাচ্ছে মনে হচ্ছে কি? সাগর কেমন যেন অস্বস্তি নিয়ে বলল, তুমি রাতে কি করছিলে? এই কাগজগুলো কি? ইরফান কিছুক্ষণ চুপ করে সাগরের দিকে তাকাল, তারপর ফিসফিস করে বলল, সব জানতে চাইলে সাহস থাকতে হবে। তুমি কি প্রস্তুত? সাগরের চোখে মুখে ভয়ের ছাপ। ঠিক সেই সময় করিডোর থেকে জোরে পায়ের শব্দ শোনা গেল। দুজনেই চুপ করে গেল। ইরফান রুমে ঢুকেই সাগরের দিকে মৃদু হেসে বলল, তুমি যতই খুঁজো, যতই প্রশ্ন করো, সত্য তুমি একদিনেই জানতে পারবে না। কারণ এই সত্য জানার সাথে সাথে তোমার জীবনও বদলে যাবে। কথাগুলো শুনে সাগরের শরীর কেঁপে উঠল। রাতের আকাশ কুয়াশায় ঢাকা। চাঁদ আলোকিত হলেও চারপাশ যেন ঘন অন্ধকারে ভরা। সাগর নিঃশব্দে ঘরে বসে ডায়েরিটা খুলল। হৃৎপিণ্ড জোরে ধরফর করছে। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, সাগর, তুমি যা ভাবছ সবই সত্য নয়। তোমার জীবন, আমাদের এই পরিবার, সব মিলিয়ে একটা বড় গল্প। তুমি এখন সেই গল্পের কেন্দ্রবিন্দু। সাগরের চোখে পানি চলে এল। এতদিন যা তার চারপাশের সবকিছু স্বাভাবিক মনে হতো, আজ সেই সবই প্রশ্নের মুখে দাঁড়াল। হঠাৎ রুমের দরজা হালকা শব্দ করে খুল। ইরফান ভাইয়া ধীরে ধীরে ঢুকল। সাগর, সময় হয়েছে সত্য জানার। সাগর ভয়ে চুপ। ইরফান বসে পড়ল সাগরের পাশে। তোমার জন্মের দিন থেকে আমাদের এই পরিবার তোমাকে লুকিয়ে রেখেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি তুমি সত্যি জানতে চাও, তাহলে ভয়ের সাথে সাহস লাগবে। কি? সাগর কণ্ঠ কেঁপে বলল, আমি জানতে চাই। ইরফান হালকা হাসল। ঠিক আছে, তবে মনে রেখো, সত্য জানার পর আর কিছুই আগের মতো থাকবে না। তারপর তিনি ধীরে ধীরে বের করে আনলেন একটা ছোট লিফলেট, যা সবসময় তার রুমের লকারে রাখা ছিল। সাগর, তুমি কেবল আমাদের ছোট ভাই নও। তুমি সেই ব্যক্তি যা আমাদের পরিবারের গোপন ঐতিহ্যের সাথে সম্পর্কিত। যদি তুমি ঠিক সময়ে সিদ্ধান্ত নাও, কেউই তোমার জন্য অপেক্ষা করবে না। সাগরের চোখ বড় বড় হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। ইরফান অল্প হেসে বলল, সময় এসেছে তোমার সাহস দেখানোর। যদি তুমি সত্যি চাও, আমরা একসাথে সমস্ত রহস্য উন্মোচন করব। সাগর একটা গভীর নিঃশ্বাস নিল। রাতের অন্ধকার, চাঁদের আলো, ইরফান ভাইয়ার চোখের মৃদু দীপ্তি, সব মিলিয়ে মনে হলো সে জীবনের সবচেয়ে বড় মুহূর্তে দাঁড়িয়ে। তার হৃৎপিণ্ড কেঁপে উঠল, কিন্তু সে জানল এখন সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে।